তো ধর্না তুললেন নাকি ধর্না মঞ্চ ছেড়ে পালালেন? আজকে 10ই মার্চ দুপুরেই এসআইআর মামলার দফা রফা করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ঘাড় ধাক্কা দিয়ে বলেছে যান হাইকোর্টে যান, এখন থেকে সব ওইখানেই হবে, এখানে বারবার আসবেন না, একেবারে শেষে কোনো নির্দেশ দিতে হলে দেব। এর আগের ভিডিওতে বিস্তারিত জানিয়েছি। আর ঠিক সন্ধ্যাবেলার দিকে আজকে বলে দিল যে আমরা ধর্না তুলে নিচ্ছি। গতকালকে একটা আভাস দিয়ে রেখেছিল কি, বিভিন্ন সিসি মিডিয়াতে, সিসির মানেটা আরেকবার বলে দিই, চটিচাটা। তো সিসি মিডিয়াতে বলে দেওয়া হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে পিসির শরীর অসুস্থ হয়ে যাবে, উনি যেন তুলে নেন। তখনই বোঝা গিয়েছিল গতকাল, এবং গতকাল রুদ্ধদ্বার মিটিং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই রুদ্ধদ্বার মিটিংয়ের পর বোঝা গিয়েছিল যে আজকে তুলে নেবে। এবং এসআইআরে যদি কিছু একটা প্লাস পয়েন্ট পজিটিভ থাকতো তাহলে ধর্না তোলার আরও বেশি অ্যাডভান্টেজ থাকতো। এখানে হলো বটে, কিন্তু ওই মঞ্চে উনি কি বললেন আমরা যা চেয়েছিলাম তা প্রায় পেয়েছি। কি পেয়েছেন? এসআইআর বন্ধ করতে পেরেছেন? পারেননি। আচ্ছা, উনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো না, তার কারণ আছে। আপনারাই বারবার আমাদের ভিডিওর তলায়, যদিও একটা কথা বলে দিই, যেহেতু আমাদের বাংলার খবর চ্যানেলে আপনারা এতদিন ধরে নিয়মিত দর্শক ছিলেন, চ্যানেলটি এই মুহূর্তে আমাদের হাতে নেই, এই চ্যানেলটি চলবে, কোনো টেনশন নেই, এখানে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো সেই বাংলার খবর চ্যানেলেও আগে আমরা বলেছিলাম এবং এখানেও বলেছি, এসআইআর বন্ধ করতে পারবে না, আর এসআইআর বন্ধ করতে পারেনও নি। এবার সেই ব্যাপারে উনি যে বলেছেন, আজকে বক্তব্য রেখেছেন ধর্না তোলার সময়, যে আমরা কি ধর্না তুলে নিতে পারি, এখানে যারা আছেন কি বলছেন, সবাই বলেছে হ্যাঁ পারেন। এবার এই বক্তব্যটা এখানে এডিট করে লাগাতেই পারতাম, কিন্তু আপনারাই বলেন যে ওনার কোনো বক্তব্য এবং রাজপুত্র যাকে আপনারা বলেন তার কোনো বক্তব্য আপনাদের ভিডিওর মধ্যে লাগাবেন না, আমরা শুনতে পারবো না, বা আমাদের শুনতে ইচ্ছা হয় না, আমাদের বিরক্ত লাগে। তার থেকে কি বলেছে না বলেছে আপনারাই বলে দিন। এটা শুধু আমাকে নয়, আমাদের অনেক যারা ইউটিউবার বন্ধু রয়েছেন যারা একটু বিরোধী মনোভাব নিয়ে ভিডিও বানায় এবং যাদের গায়ে অ্যালিগেশন হয়ে যায়, বিজেপির তকমা এঁটে যায়, যদিও আমরা সাধারণ মানুষের হয়ে কথা বলি, তো তাদেরকে প্রত্যেকেই বলেছে এদের একদম কথাবার্তাগুলো লাগাবেন না, আপনারা নিজেরা বলুন না কি বলেছে, আপনাদের বিশ্বাস করি, সেই বিশ্বাস থেকে বলছি লাগাইনি। জানি আপনারা বিরক্ত হন। কি সময়, একটা সময় যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, সে সময় দূর 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 থেকে মানুষ আসতো ওনার বক্তব্য শোনার জন্য। আর আজ যদি ইউটিউব বা ফেসবুকের কোনো ভিডিওতে ওনার বক্তব্য এডিট করে একটুখানি লাগানো হয়, লোকে ওইখান থেকে ভিডিওটাকে লিভ করে বেরিয়ে যায়, বলে দৌড় মাসে আপনার ভিডিওই দেখবো না, আপনার কথা শুনতে এসছি, ওনার নয়। আপনাকে শুনতে ভালো লাগে, ওনাকে নয়। এটা লজ্জার ব্যাপার, আমাদের কাছে নয়, যার কাছে লজ্জার ব্যাপার সে বুঝবে। তো ধর্না মঞ্চ ছেড়ে পালিয়ে গেল এবং এক প্রকার কি বলে গেল যে এখানে ওনারা যা চেয়েছিলেন তাই পেয়েছেন। এবং সেখানে দোকানদার যাদেরকে জ্বালিয়েছেন এই 5-6 দিন, তাদের বলেছে আমাদের জন্য অনেক অসুবিধা হয়েছে, চিৎকার চেঁচামেচি বিভিন্ন আওয়াজ হয়েছে। আমারও এখানে অসুবিধা ছিল না কিছু, আমিও সারা রাত সারাদিন অনেক আওয়াজের মধ্যে ছিলাম। আমি 26 দিন অনশন করেছি। যেই লোকটা সিঙ্গুরে জমি কেড়েছিল তাকেই কি যেন একটা পদ দিয়ে এখানে আবার পাঠিয়েছে, এ সমস্ত অনেক কথাবার্তা বলে উনি ধর্নামঞ্চ ত্যাগ করলেন। আর 5 দিন ধর্মতলাবাসী শুধু নয়, যারা অফিস ডিউটি করে, যাতায়াত করে, ডেলি প্যাসেঞ্জারি করে, সেই ডেলি প্যাসেঞ্জার সবাইকে উনি জ্বালিয়ে দিয়ে গেছেন যে আমার জন্য, আমি রাজ্যের মালকিন রানী, আমি যেখানে থাকবো সেখানে তোমাদের আসার ব্যাপার নেই, তোমরা দূর থেকে ঘুরে যাবে, তাতে যদি তোমাদের অফিসে যাওয়ার জন্য আধ ঘন্টা আগে বেরোতে হয় বেরোবে। কোনো সরকারি কর্মচারী ওনার পক্ষে আছেন কি? ডিএ মামলা তো এমনিতেই চলছে, সেখানে তো এখনও পর্যন্ত ডিএ দেয়নি। বিজেপি গভর্নমেন্টকে কেন মানুষ একটু বিশ্বাস করছে আমি বলি, আমি বিজেপির হয়ে কথা বলছি না। 7ম পে কমিশন যখন ত্রিপুরাতে এলো বিজেপি, তারা ভোটে বলেছিল, ভোটে জেতার আগে বা ভোট হওয়ার আগে, যে আমরা জিতে এলে আমরা এই কমিশন চালু করব, পে কমিশন, এবং চালু করেছে। তাই আশার আলো বাংলার যারা ওই রাজ্য সরকারি কর্মচারী তারা দেখছেন এবং দেখারই কথা। ফলে উনি বুঝে গেছেন যে এবার আর ওই রাজ্য সরকারি কর্মচারী, পুলিশ, এরাও তো ডিএ পায়নি, এদের দিয়ে হবে না। পুলিশের বড় মাথাগুলো শুধু হাতে থাকলে হবে না, তো তারা তো পদের লোভে থাকবে।
কিন্তু ছোট ছোট যারা পুলিশের লোকজন রয়েছে, কনস্টেবল হোক, তারা তো ডিএ টিএ পাচ্ছে না। তাদের কাছে ডিএটা অনেক কিছু। কত আর মাইনে পায়? 25,000 30,000 মাইনে। ডিএটা তাদের কাছে অনেক কিছু। ফলে তারাও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে যে যদি সত্যি আসে, অন্য গভর্নমেন্ট আসে, তারা যদি সত্যি সপ্তম পে কমিশন চালু করে, এই সমস্ত অনেক কারণ আছে। কিন্তু আজকে এই পালিয়ে যাওয়াটা হচ্ছে যেহেতু এসআইআরের কিছু করতে পারলো না সুরাহা, এবং মানুষকে কি জবাব দেবে? এসআইআর মানবো না, এসআইআর করতে দেবো না, এসব বলে তো একটা ক্যাওয়াস তৈরি করলো। সেখান থেকে রাজ্যবাসী ট্যাক্সের কোটি কোটি টাকা খরচা করে এই সিংবি, ওই কি বলে আজকে যে দাঁড়িয়েছিল মানেকা গুরুস্বামী, তারপরে কপিল সিব্বাল, এদেরকে দিয়ে তো কোটি কোটি টাকা খরচাপাতি করে সমস্ত কিছু করে গেছিল। তো ওই একটা আশার আলো শুধু মনের মধ্যে, যদি আমরা ওই 26,000 চাকরিকে যেরকম গত 24-এর ভোটের আগে আটকে দিয়েছিলাম অন্তত, তারপরে 24-এ জিতে এসছি, জিতে আসে মানে অনেকগুলো আসন নিয়ে এসছি, 29টার মতো আসন নিয়েছি, আমরা দেখিয়েছি আমরা পারি। তারপর 26,000 গেল না গেল আমাদের আর কি এসে গেল। এবার চেয়েছিল যে এসআইআরটাকে মোটামুটি কোনোভাবে স্টে করি, যদি পুরনো লিস্ট অনুযায়ী ভোটটা আমরা বার করে নিতে পারি, জিতে আসতে পারি, তার 5 বছর হাতে আছে, ও দেখা যাবে। 5 বছর পর গঙ্গা দিয়ে কত জল এদিক ওদিক হয়ে যাবে, দেখা যাবে পরে। কিন্তু সেটা এবার যে হচ্ছে না, সেই ধাক্কাটা যে কত বড় ধাক্কা। অলরেডি এখন যে এই 11 লক্ষের মতো ঝাড়াই বাছাই সবে হয়েছে, তার মধ্যে থেকে 3 লক্ষ বাদই গেছে। অলরেডি 67 লক্ষ হয়েই গেছে, আরও যাবে। এখনও যে 50 লক্ষ বাকি আছে, যদি 30%ও তার মধ্যে থেকে যায়, তাও 15 লাখের মতো বাদ। তো এই 15 লাখ গেলেও সেই কিন্তু বলেছিলাম বারবার 80 লাখের মতো, আমার পুরনো ওই বাংলার খবর চ্যানেলের ভিডিওতে ছিল, সেই 80 লাখের মতোই কিন্তু দাঁড়াচ্ছে। তো 80 লাখ চলে যাওয়া মানে আপনারা বুঝতে পারছেন মাথার উপরে কত বড় বাজ। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, এরপরও যদি জিতে আসে তাহলে তো কথা অন্য, কিন্তু এবার জিতে আসা মুশকিল আছে, আর সেটাই সাধারণ বাংলার মানুষ চায়। আর তার জন্য 1,500 টাকা করে বেকারদেরকে দিয়ে চাকরি দিতে তো পারবো না। 1,500 টাকা দিচ্ছি ভাই, আমি অগ্নিকন্যা ছিলাম, এখন ঘুগনিকন্যা, যাও তোমরা গিয়ে ঘুগনি বিক্রি করো। আরে সবাই যদি ঘুগনি বিক্রি করে, খাবেটা কে মশাই? কে খাবে? আর যদি ঘুগনি বিক্রি করতে হয় তাহলে ঘরের ওই ছেলেটিকে পাঠাও না, যাকে রাজপুত্র বলা হয়, যার উপর এত বিরাট বিরাট দায়িত্ব, যার আবেদনে এই ধর্না তুলে নেওয়া হলো, সেনাপতি, তাকে ঘুগনি বিক্রি করতে পাঠাও। তার বেলায় চিকিৎসা যখন হয় আমেরিকা, এখানে ওখানে, আর সাধারণ মানুষ চিকিৎসার জন্য যাচ্ছে। এখন তো বেশ কিছু সরকারি হাসপাতালে শুনলাম আলাদা করে টাকাও নেওয়া হয়। আমি তো বাঙুরে শুনেছি যে এখন নাকি ওখানে সরকারি চিকিৎসা নিতে গেলেও বোধহয় আলাদা করে টাকা পয়সা দেওয়া হয়। আমারই একজন আত্মীয় কয়েকদিন আগে গিয়েছিল, হাত ভেঙেছিল, সেই ব্যাপারে বললো ওইখানে সুপার স্পেশালিটি যেটা আছে ওখানে নাকি একেবারে নার্সিংহোমের মতোই প্রায় রেট, কাছাকাছি চেয়েছিল। তো এই হচ্ছে গিয়ে পজিশন। এবার দেখুন, এই যে পালিয়ে গেল, এবার ওই যে রুদ্ধদ্বার বৈঠক, যে আপনি এখানে দিদি এখানে আটকে আছেন বা পিসি এখানে আটকে আছো, যদিও সম্পর্ক নিয়ে অনেক কথা বলে, আমি ওসবের দিকে যাচ্ছি না, এখানে আটকে আছো, ওই দিকে কিন্তু সব সাজিয়ে নিচ্ছে গুটি, তুমি মঞ্চে আটকে থেকো না, চলো চলো রাস্তায় নামতে হবে, এবার ভোটের কাজ শুরু করতে হবে, ভোট ঘোষণা হয়ে যাবে, তুমি ধর্না মঞ্চে থাকলে হবে না। কিন্তু ওই এক ধর্নায় এসেছিল আর এই ধর্নায় চলে যাবে, আর সেটাই সাধারণ মানুষ চায়। চাকরি নেই, শূন্য পদ, এবং চাকরি নেই বলেই সেই ছেলেগুলোকে, সেই মেয়েগুলোকে 1,500 টাকা করে দিয়ে তাদের ভোট কেনার জন্য এই উদ্যোগ, এই বেকার ভাতা চালু করা। একটা পাঠাও কিন্তু বিক্রি হয় অন্তত 20-25 হাজার টাকায়, আর সাধারণ বেকাররা 1,500 টাকায় বিক্রি হচ্ছে। সাবাস! এক একটি বাচ্চা জন্মালে রাজ্যে 70-75 হাজার টাকা লোন নিয়ে জন্মায়। আর এই যে বেকারদের ভাতা, চাকরি না দিয়ে দিক ভাতা, চাকরিটা দিক আগে, ভাতার প্রয়োজন পড়বে না, দিক মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার, দিক বয়স্ক ভাতা নিশ্চয়ই দেবে, কিন্তু বেকারদের বেকার ভাতা নয়, চাকরি দিন, যাতে তারা চাল ডাল নিজের ইনকাম করা টাকায় কিনে এনে সংসার চালাতে পারে, ভিক্ষার টাকায় নয়। যদিও আর দেওয়ার তো সময় শেষ, আর দেওয়ারও ব্যাপার নেই।
এই খেলাই শেষ খেলা, আর খেলা হবে না, আর খেলা হবে না, খেলা যা হওয়ার হয়ে গেছে। তো ভালো থাকবেন আপনারা, আপনাদের মতামত জানাবেন, আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।